আচ্ছা, এখন যেটা করবো বাজেটের পার্ট 2। তো ফার্স্ট পার্টে আমরা যেটা করেছিলাম যে ফিসকাল সিস্টেম আর বাজেটের মধ্যে বেসিক ডিফারেন্স কি। ফিসকাল সিস্টেম মানে সিস্টেম অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। সেটা একদিনের হতে পারে, এক সপ্তাহের হতে পারে, এক মাসের হতে পারে, এক বছরের হতে পারে, 5 বছরের হতে পারে। যদি আমি বলি 5 ইয়ার প্ল্যান, সেটা কি 5 বছরের ফিসকাল সিস্টেম। কিন্তু যখন এই টোটাল ফিসকাল সিস্টেমটাকে আমরা এক বছরের সাপেক্ষে ক্যালকুলেট করি, তখন তাকে আমরা কি বলবো, বাজেট। তো আমি বলেছিলাম বাজেট বা ফিসকাল সিস্টেমের মেইন উদ্দেশ্য এই প্রবলেমগুলো সলভ করা, যে এমপ্লয়মেন্ট কি করে বাড়ানো যায়, প্রাইসকে আজকে আটার দাম 10 টাকা, তো সেটাকে 12 টাকা আমি হতে দেবো কেন। তো ফিসকাল সিস্টেমের কাজ হচ্ছে প্রাইস স্টেবিলিটি, গ্রোথ রেট কন্টিনিউয়াস যেন আমার দেশ আন্ডার ডেভেলপ থেকে ডেভেলপিং, ডেভেলপিং থেকে ডেভেলপ স্ট্যাটাসে চলে যেতে পারে, সেটাই গ্রোথ রেট। ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাজ ইউজুয়াল, আর ইকুইলিব্রিয়াম অফ বিওপি, এখনো ব্যালেন্স অফ পেমেন্ট শেখায়নি, তো ব্যালেন্স অফ পেমেন্টের ইকুইলিব্রিয়ামে অনেক অংশে আমার এটা কাজ করে। আচ্ছা, বাজেট বলেছিলাম, বাজেট আমাদের ফিনান্সিয়াল ইয়ার কবে, 1 এপ্রিল থেকে 31 মার্চ। 1 এপ্রিল থেকে 31 মার্চই হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইয়ার। তো আমরা কোন একটা বাজেট যখন পেশ করি তখন এই বছরের জন্য পেশ করি, মানে 2023 সালের 1 এপ্রিল থেকে 2024 সালের 31 মার্চ অব্দি আমাদের বাজেট পাস হয়। এই বাজেট পাস করতে গেলে আমার 3টে ডেটা লাগে, বা 3টে পার্টসে আমরা একটা বাজেটকে ভাগ করতে পারি। বাজেটের প্রথম যেটা, সেটা অ্যাকচুয়াল এস্টিমেট। আমি বলেছিলাম 2023-24 মানে আমার কাছে কি লাগবে, 2022-23 আর 2021-22। তার মানে 2021-22-এর বাজেটটা তো পুরোপুরি শেষ হয়ে গেছে। তাহলে আমি যে এস্টিমেট বছরের শুরুতে করেছিলাম তার ফাইনাল রেজাল্ট আমি পেয়ে গেছি। তাহলে আমি এখানে কি করব, বাজেটের অ্যাকচুয়াল এস্টিমেট করব, যে আমি যা এস্টিমেট করেছিলাম, যার ফাইনাল আউটপুট পেলাম, তার মধ্যে কোনো ভ্যারিয়েশন আছে কিনা। আচ্ছা, এইটার বাজেট প্রিপারেশন করার জন্য আমার কি কাজে লাগবে, এই বছর আমি কি ভুল ডিসিশন নিয়েছি, তাহলে সেই ভুল ডিসিশনটাকে সলভ করে আমি কি রিভিশন এনেছি। যেহেতু এই বছরটা শুরুর একদম 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 ফার্স্টে দাঁড়িয়ে রয়েছে, এখনো শুরু হয়নি, তবে এখন এই রিভিশনটা কতটা সাকসেসফুল হয়েছে তার উপরে বেস করে আমি এই বছরের বাজেট পাস করব। ক্লিয়ার? মানে বেসিক্যালি তুমি তোমার ভুলটাকে সংশোধন কত সুন্দরভাবে করছো, সেটা হচ্ছে আমার বাজেট। আচ্ছা, বাজেট প্রথম কে পাবলিশ করেছিলেন, 3টে ভাবে বলা হয়েছে। প্রথম ইংলিশকে, প্রথম ইন্ডিয়ান ইন্ট্রিম গভর্নমেন্টের সময়, আর প্রথম ফিনান্স মিনিস্টার কে ছিলেন। রেল বাজেটটাকে কখন জুড়ে গেল, কখন আলাদা হলো, পুরো বলেছিলাম। আর কে ম্যাক্সিমাম টাইম বাজেট পাস করেছেন, আর কে প্রাইম মিনিস্টার থাকাকালীন বাজেট পাস করেছেন, কোন ফিমেল, সেইগুলো সব আমরা এখানে পড়েছি। আসলে বাজেটটা অ্যাকচুয়ালি কি, বাজেট ইজ নাথিং বাট আ ক্যালকুলেশন অফ রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার। মানে একটা গভর্নমেন্ট, আমি আগের দিন বলেছিলাম তুমি যেমন বাবার থেকে টাকা নাও, গভর্নমেন্ট কি আমাদের থেকে টাকা নেয়। তাহলে গভর্নমেন্টের রিসিপ্ট কি কিভাবে হচ্ছে, গভর্নমেন্টের এক্সপেন্ডিচার কি কিভাবে হচ্ছে, এবার কি কিভাবে হচ্ছেটাকে তুমি চেঞ্জ করে হবে করে দাও, তাহলে সেটা বাজেট হয়ে যাবে। গভর্নমেন্টের ইনকাম কি কিভাবে হবে সামনের বছরের জন্য, গভর্নমেন্টের এক্সপেন্ডিচার কি কিভাবে হবে সামনের বছরের জন্য, এটাই বাজেট। মানে আমি ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে হিসাব করছি 1 এপ্রিল থেকে 31 মার্চ অব্দি আমার কত ইনকাম হবে আর কত এক্সপেন্ডিচার হবে। ডেফিনেটলি ও আমাকে একটা কোশ্চেন করছে, সেটা যে এই বাজেটটা যে এখন 1 এপ্রিল থেকে, যে 1 ফেব্রুয়ারি থেকে যে বাজেট সেশন শুরু হয়েছে, তো যে বাজেট এস্টিমেট ধরো আমরা দিয়েছি 100 টাকার বাজেট এস্টিমেট, তো ও বলছে এটা কি চেঞ্জ করা যাবে। ডেফিনেটলি যতক্ষণ অব্দি বাজেট পাস হচ্ছে, প্রেসিডেন্ট সাইন করছে, তার আগে অব্দি তুমি এটাকে 100 টাকাটাকে 90 টাকা করতে পারো, 80 টাকা করতে পারো। তুমি ডিমান্ড করবে সবসময় বেশি, খুব স্বাভাবিক। আমার কাজ তোমার ডিমান্ডটাকে কমানো। তো যতক্ষণ অব্দি বাজেট পাস হবে তুমি এই বাজেটের কাটাছেড়া করতে পারো। ক্লিয়ার? তাহলে কোন কোন ক্ষেত্রে ইনকাম হবে আর কোন কোন ক্ষেত্রে এক্সপেন্ডিচার হবে, শুধু এরকমটা নয় আমি দেখাই আমার ইনকাম কম হবে, দেখাই আমার এক্সপেন্ডিচার বেশি হবে। কি অদ্ভুত রুল। তো তখন আমরা এখানেও বলি এই ট্যাক্স রেভিনিউ থেকে এবার বেশি হওয়ার কথা, কেন, এই সেকশনটা ট্যাক্স দেয়নি, তারা ধরা পড়েছে। তো আমরা কি সেই জন্য যারা ডিফেন্ড করবে তাদের জ্ঞানটা আরো বেশি থাকতে হয়। কারণ তুমি কারো কারচুপি ধরতে গেলে তোমার নলেজ থাকা দরকার,
যে তুমি এই জায়গাটা ল্যাক করেছো, এই জায়গাটা ভুল করেছো, তো তোমার নলেজ সেখানে না থাকলে তুমি কি করে বুঝবে? ফলে যারা অপোজিশন পার্টি হয় বা যারা এর ডিফেন্ডে কাজ করে তাদেরও নলেজ বহুত হয়। তার মানে আমার কি কি ক্ষেত্রে ইনকাম হবে আর কি কি ক্ষেত্রে এক্সপেন্ডিচার হবে তারই হিসাব নিকাশ হচ্ছে বাজেট। ফার্স্ট এপ্রিল আগে চেঞ্জ না, যেদিন পাস হবে তার আগে। পাস তোমার ধরো ফার্স্ট তোমার ধরো পাস হয়ে গেল মার্চের 12 তারিখ, মার্চের 12 তারিখের পরে ওর বাজেটটা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে, মার্চের 12 তারিখের পরে ওটাকে চেঞ্জ করা যাবে না, প্রেসিডেন্ট সাইন করার আগের দিন অবধি চেঞ্জ করা যাবে। বাজেট দেখাচ্ছে বলতে হ্যাঁ ওই যে একটা ড্রাফট হয় না, ড্রাফটিং কমিটি যেমন খসড়া তৈরি করে, তার বাজেটের খসড়া দিয়েছে। তুমিও দেখো, তোমার যদি কোনো ওপিনিয়ন থাকে তো প্রেসিডেন্টকে প্রাইম মিনিস্টারকে ফোন করো, তোমারও তো কথা বলার অপশন আছে তাদের সঙ্গে, তাদের রিপ্রেজেন্টেটিভের সঙ্গে, যে আমার এই জায়গাটা আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমার মনে হয় জায়গাটা গন্ডগোল আছে। হতেই পারে। তুমি ভাবো এই যে কার্গিল যুদ্ধে একজন একটা বন্দুক তৈরি করেছিল, তার বাড়ি কোথায় জানো? ওই মধ্যমগ্রামের ওই জায়গায় যে যে বন্দুকের জন্য ইন্ডিয়া জিতেছিল। জানি এই ঘটনা, আমরা পেপারে বেরিয়েছিল কার্গিল যুদ্ধের সময় মধ্যমগ্রামে যেখানে আমি জিম করতে যাই তার পাশে একটা বাড়িতে ওই লোকটা মারা গেল রিসেন্টলি, তার বানানো বোমা বা একটা বন্দুক থেকে ইন্ডিয়া কার্গিল যুদ্ধে জিতেছে। জানি আমরা, তোমার থেকে যেটা বেরোবে না তা কি আমরা জানি? এটাই ব্যাপার। হ্যাঁ তো গভর্নমেন্ট কিনে নিয়েছে ওর থেকে পেটেন্ট, তো ইঞ্জিনিয়ার, এটাই ব্যাপার। তো এটা হচ্ছে ব্যাপার। ফলে আমরা সেই জন্য একটা খসড়া আমাদের জন্য দিয়ে দেয় যে তুমি দেখো। এবার দেখো হ্যাঁ একটা বাজেটই পেশ হয়, আমাদের রেল বাজেট আলাদা করে পাস হয় না। না এই হ্যাঁ আচ্ছা, ব্যাপারটা হয়েছে যে দেখো অ্যাকওয়ার্ড কমিটি বলেছিল যে রেল বাজেট সেপারেট ফ্রম ইউনিয়ন বাজেট, তাহলে 2024 সালের আগে এই বাজেটটা কি ছিল? ডবল বাজেট। 2024 সালের পর থেকে এটা কি হয়ে গেছে? সিঙ্গেল বাজেট। এবার দেখো মানে সরি, এর আগে ছিল সিঙ্গেল বাজেট, 2024 সালের পর থেকে এটা ডবল বাজেট, মানে দুটো করে বাজেট পাস করানো হবে, একটা রেলের জন্য আর একটা ইউনিয়ন বাজেট। কিন্তু 2017-18 সালের বিবেক ওবেরয় কমিটি বলেছে না, আবার জুড়ে দাও, তখন এটা আবার সিঙ্গেল বাজেট হয়েছে। তাই আফটার 1924 ডবল বাজেট কেন? একটা জেনারেল বাজেট একটা রেল বাজেট, তাই বলা হয়েছে, আগের দিন বলা হয়েছিল এটা। দেখো তাহলে আমরা এখানে একটু চলে যাচ্ছি মেইন ডিসকাশনে, যে বাজেটের দুটো পার্ট, একটা হচ্ছে রিসিপ্ট কি কিভাবে হবে আর এক্সপেন্ডিচার কি কিভাবে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো আমি এটাকে একটা ফাঁকা পেজে লিখছি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। চলো আমি এটাকে বলছি বাজেট। তাহলে বাজেটের দুটো পার্ট, একটাকে আমরা কি বলছি? রিসিপ্ট পার্ট, আর এটাকে আমরা বলছি এক্সপেন্ডিচার পার্ট। এক্সপেন্ডিচার। তো বাজেটটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় সেটা বলছি, তারপরে আমরা পড়াশোনার জন্য এটাকে সহজ করব। আচ্ছা রিসিপ্ট দুটো ভাবে হতে পারে, একটাকে আমরা বলতে পারি রেভিনিউ রিসিপ্ট, আর এটাকে আমরা বলতে পারি ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্ট। তাহলে আমরা কি বলছি? একটাকে রেভিনিউ রিসিপ্ট, একটাকে বলছি ক্যাপিটাল রিসিপ্ট। আর এক্সপেন্ডিচার হতে পারে 6 ভাবে, 1 2 3 4 5 6। তার মানে এক্সপেন্ডিচার কত ভাবে হতে পারে? 6 ভাবে। দেখো একটা রেভিনিউ রিসিপ্ট যেমন তেমনি রেভিনিউ এক্সপেন্ডিচার, আরটা হতে পারে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর কি হতে পারে? নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার, প্ল্যান্ড এক্সপেন্ডিচার। তোমার হতে পারে নন ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার, আরটা হতে পারে ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার। তাহলে যখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার রিলিজ করে তখন তারা 6টা ডেটা হিসাবে রিলিজ করে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে গভর্নমেন্ট, তোমার যদি বলা হয় যেন জেনারেল পেমেন্ট, কোন একটা পেমেন্ট করা হয়েছে, বা ইন্টারেস্ট পেমেন্ট। আচ্ছা এক্সপেন্ডিচার মানে কি? টাকা গভর্নমেন্টের কাছ থেকে বেরিয়ে যাবে, আর রিসিপ্ট মানে গভর্নমেন্টের কাছে এন্ট্রি নেবে। তাহলে যদি বলা হয় ইন্টারেস্ট পেমেন্ট মানে ইন্টারেস্ট বেরিয়ে গেছে,
এটা রেভিনিউ না ক্যাপিটাল না নন প্ল্যান না প্ল্যান না নন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট? বাবু এটা মনে রাখা কত হেক্টিক কাজ। মানে প্রত্যেকটাই আমাদের কি মুখস্থ করতে হবে, রেভিনিউ এটা রেভিনিউর মধ্যে পড়ছে, এটা ক্যাপিটালের মধ্যে পড়ছে, এটা নন নন ডেভেলপমেন্ট বা নন প্ল্যান, এটা প্ল্যান বা প্ল্যান নন প্ল্যানের মধ্যে পড়ছে। মানে কোনটা কিসের মধ্যে পড়ছে সেই পুরো জিনিসটাকে কি করতে হবে, আমাকে মুখস্থ করতে হবে। সেটা কতটা কঠিন কাজ, কারণ সবাইকে এরকমভাবেই মুখস্থ করানো হয়, বাট আমরা তো জানোই একটু অন্যভাবে পড়বো। ঠিক আছে, আমরা কি করেছি, আমরা এত ভাগ না করে, আমি বলছি না 100%, আমি বলছি তোমার 95%-এর কোশ্চেনের অ্যান্সার এই ডিভিশনে হয়ে যাবে। তুমি এটা চাও আলাদা আলাদা করে 6টা মুখস্থ করতে, নাকি 95% কোশ্চেন অ্যান্সার ঠিক হবে সেটা চাও? সেটা চাই, হোক না একটা ভুল, কিন্তু 95টা তো ঠিক হচ্ছে। সেই জন্য আমরা এইটাকে দুটো ভাগে ভাগ করব। একটা রেভিনিউ, রেভিনিউর পাশে লিখবো নন প্ল্যান্ড, বা নন ডেভেলপমেন্ট, ঠিক আছে। তার মানে আমরা এই কোন কোনগুলোকে এক জায়গায় করে দিলাম, রেভিনিউকে, নন প্ল্যানকে আর নন ডেভেলপমেন্টকে একটা সাইডে রাখলাম, আর এটা হচ্ছে তোমার ক্যাপিটাল প্ল্যান্ড আর ডেভেলপমেন্টাল, এটাকে আমরা একটা সাইডে রাখলাম। কারো কোনো প্রবলেম নেই তো? মানে আমি 6টা ভাগ না পড়ে কটা ভাগ পড়বো তাহলে? দুটো ভাগ। এতে আমার 95%-এর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তার মানে যেটাই রেভিনিউ সেটাই নন প্ল্যান, সেটাই নন ডেভেলপমেন্টাল জেনারেলি হয়, যেটাই ক্যাপিটাল সেটাই প্ল্যান, সেটাই ডেভেলপমেন্টাল। এটা 95% ক্ষেত্রে এই তিনটে জিনিস এক, 95% ক্ষেত্রে তিনটে জিনিস এক। কোনো কোনো ক্ষেত্রে একটু ভ্যারিয়েশন হতে পারে, বাট তোমাদের এত কঠিন কোশ্চেন দেবে না যে 95% তোমার সবকটা কোশ্চেন অ্যান্সারই হয়ে যাবে। কারণ ওটা অত হাই লেভেলের হতে হবে যে তোমাকে আমি বলে দেবো যে কোনটা আলাদা করে মুখস্থ রাখবে। ডিফেন্সটা আলাদা করে মনে রাখতে হয়, লেখা আছে, বলে দেবো আমি। তাহলে দেখো, তাহলে আমরা তাহলে কি পড়লাম, বাজেটকে দুটো ভাগে ভাগ করছি, একটা রিসিপ্ট আর একটা এক্সপেন্ডিচার। রিসিপ্টের দুটো ভাগ রেভিনিউ ক্যাপিটাল, এক্সপেন্ডিচারের দুটো ভাগ রেভিনিউ ক্যাপিটাল, বা রেভিনিউর মধ্যে আমরা নন প্ল্যান নন ডেভেলপমেন্ট, ক্যাপিটালের মধ্যে ডেভেলপমেন্ট বা প্ল্যান। ইজি হয়ে গেল জিনিসটা। এবার দেখো সেটাই আমরা করেছি নোটসে, রেভিনিউ এক্সপেন্ডিচার, রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউর মধ্যে আমরা নন প্ল্যান বা নন ডেভেলপমেন্টকে রেখেছি, প্ল্যান বা ডেভেলপমেন্টের মধ্যে রেখেছি। ঠিক আছে, এবার একদম বাংলায় লিখে রাখো রেভিনিউ কিভাবে আমরা বুঝবো এটা রেভিনিউ রিসিপ্ট না ক্যাপিটাল রিসিপ্ট। ও বাংলায় লেখো, যা ফেরত দিতে হয় না, যা ফেরত দিতে হয় না। এর থেকে সহজভাবে তোমাকে রেভিনিউ রিসিপ্ট মুখস্থ কেউ করাতে পারবে না। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে কোনটা রেভিনিউ রিসিপ্ট আর কোনটা ক্যাপিটাল রিসিপ্ট, তোমরা বলবে যা ফেরত দিতে হয় না সেটা রেভিনিউ রিসিপ্ট, যা ফেরত দিতে হয়, যা রিটার্ন করতে হয়, যা ফেরত দিতে হয়, তাকে আমরা কি বলবো, ক্যাপিটাল রিসিপ্ট। ঠিক আছে, তাকে আমরা কি বলবো, ক্যাপিটাল রিসিপ্ট। আচ্ছা, এটা এখনই না, একটু পাশে অন্য কালার দিয়ে লিখে রাখো, ভবিষ্যতে লাগবে আমার, কারণ পরে আবার এই জায়গাটা আমি পাবো না। তাহলে 3টে ক্রাইটেরিয়া হয় ক্যাপিটাল হওয়ার, তার মধ্যে 95% ক্রাইটেরিয়া এটা দিয়ে হয়ে যাবে। তো লিখে রাখো, প্রথম হচ্ছে যা ফেরত দিতে হয় না, এটা আলাদা করে লিখবে, যা ফেরত দিতে হয় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যা লায়াবিলিটি তৈরি করে, যা লায়াবিলিটি তৈরি করে, অথবা যা অ্যাসেটের পরিমাণ কমায়, যা অ্যাসেটের পরিমাণ কমায়। এই 3টে ক্রাইটেরিয়া ক্যাপিটাল রিসিপ্টের জন্য হয়, বাট আমরা এখন কোনটা পড়বো, যা ফেরত দিতে হয় না। বাট এই দুটো ক্রাইটেরিয়াও তোমার কাজে লাগবে, মানে হচ্ছে এটা অথবা এটা অথবা এটা, যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি মিলে যায় তাহলে সেটাই কি হবে, ক্যাপিটাল রিসিপ্ট। বাট আমরা এখন কি পড়বো, অনলি যা ফেরত দিতে হয় আর যা ফেরত দিতে হয় না। যখন ঠেকে যাব এটা দিয়ে হচ্ছে না, তখন আমরা কি দেখবো, এই দুটো ক্রাইটেরিয়া দেখবো পরে। ক্লিয়ার সবার কাছে এইটুকু? এখানে তোমরা এক্সপেন্ডিচারের বাংলায় লিখে রাখো, যার থেকে আয় হয় না, যার থেকে কোনো আয় হয় না, মানে ইনকাম হয় না।
আর এখানে লিখে রাখো যার থেকে আয় হয়, যার থেকে আয় হয়। তাহলে এটা কি বলছি আমরা, যার থেকে আয় হয় না আর যার থেকে আয় হয়। ক্লিয়ার? যে অ্যাসেটের পরিমাণ কমায়, অ্যাসেট মানে সম্পদ, তুমি তো ভালো অ্যাসেট জানবে, হ্যাঁ স্টক মার্কেটের ক্লাস করো না। চলো, যা অ্যাসেটের পরিমাণ কমায় বা যা লায়াবিলিটি তৈরি করে বা যা ফেরত দিতে হয় না। তার মানে আমাকে বলো, রেভিনিউ মানে যা ফেরত দিতে হয় না, ক্যাপিটাল মানে যা ফেরত দিতে হয়, রেভিনিউ এক্সপেন্ডিচার মানে যা থেকে আয় হয় না, আর এক্সপেন্ডিচার ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে যার থেকে আয় হয়। ভেবে বলবে। বলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার আয়ের সাপেক্ষে হবে আর রেভিনিউ ফেরতের সাপেক্ষে হবে। তারপর হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি, যার থেকে আয় হয়। বলো রেভিনিউ রিসিপ্ট, রিসিপ্ট ফেরত দিতে হয় না, এটা মাইন্ডটাকে গাঁথাতে হবে, সেই জন্য ধরছি। বলো সূর্যকুমার, সূর্যকান্ত, সূর্যকুমার যাদব দিয়ে মনে রাখি ওকে আমি। তো ক্যাপিটাল রিসিপ্ট যা ফেরত দিতে হয়। ভেরি গুড। অয়ন বলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো অয়ন না তোমার নাম, বলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার যার থেকে আয় হয়। ভেরি গুড। বলো সুদীপ্ত রেভিনিউ এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে আয়, যার থেকে আয় হয় না। রেভিনিউ মানে দুটোই না, ফেরতও দিতে হয় না আয়ও হয় না, বাট এটা আয়ের সাপেক্ষে, এটা ফেরতের সাপেক্ষে। এটা হয় এটাও হয়, এটা আয়, এটা আয় হয়, এটা ফেরত দিতে হয়। আরে অত ভাবতে হবে না, এটা ইজি জিনিস। রেভিনিউ ফেভিনিউ ধরার কোনো দরকার নেই, ইজি কোশ্চেন। রেভিনিউ ফেরত দিতে হয় না, ক্যাপিটাল ফেরত দিতে হয়, ঠিক আছে। আর এক্সপেন্ডিচার যার থেকে আয় হয় না আর আয় হয়, ইজি তো। চলো এবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে এই যে ফিজ অ্যান্ড ফাইন্স, এদিকে তাকাও, ফিজ অ্যান্ড ফাইন্স এটা রেভিনিউ না ক্যাপিটাল রিসিপ্ট। তো তোমার তখন মাইন্ডে মুখস্থ করতে হতো, বাট এখন তুমি এইভাবে ভাববে যে ফেরত দিতে হয় কি হয় না তার বেসিসে। মানে তোমাকে একটা অপশন দিয়ে বলবে আচ্ছা লোন রিসিপ্ট, লোন রিসিপ্ট মানে গভর্নমেন্ট লোন নিয়েছে, তাহলে ক্যাপিটাল নাকি এক্সপেন্ডিচার। তো সেইভাবে আমরা ভাববো। চলো এক এক করে দেখি আমরা তাহলে। তাহলে প্রথমে বলছে ট্যাক্স রেভিনিউ। আচ্ছা ট্যাক্স রেভিনিউ যেটা রিসিপ্ট, তো ডেফিনেটলি, কারণ এগুলো সবগুলোই কি হচ্ছে, গভর্নমেন্টের জেম্মায় টাকা ঢুকছে, তাই না। তার মানে এই ট্যাক্স রেভিনিউটা, ট্যাক্স রিসিপ্ট যেটা, সেটা রেভিনিউতে ঢুকবে নাকি ক্যাপিটালে ঢুকবে? রেভিনিউতে ঢুকবে, কারণ ট্যাক্স তুমি যেটা দাও সেটা গভর্নমেন্ট আবার ফেরত দিতে হয় তোমাকে। তাহলে তো হয়েই যেত, কি মজা, আমি লাখো কোটি টাকা ট্যাক্স দিতাম, তাহলে আবার রিটার্ন পেয়ে যেতাম, ঠিক আছে। তার মানে ট্যাক্স রেভিনিউ ফেরত দিতে হয় না, তার মানে এটা কি হবে, রেভিনিউ রিসিপ্ট। ক্লিয়ার? আচ্ছা বলো গ্র্যান্ট, গ্র্যান্ট মানে অনুদান। গভর্নমেন্টকে ইউএস গভর্নমেন্ট করোনার জন্য 1000 কোটি টাকা দিয়েছে, ফেরত দিয়ে দেবে? তুমি তোমার গার্লফ্রেন্ডকে একটা টেডি বিয়ার দিয়েছো, ফেরত দিয়ে দেবে? তার মানে গিফট কখনো ফেরত যায় না, তাহলে গ্র্যান্ট কি হবে, কখনো রিটার্ন করতে হয় না। তারপরে এটা কি হবে, রেভিনিউ রিসিপ্ট। আরে সহজভাবে ভাবো। আচ্ছা এই দুটোকে আমরা, এটাকে আমরা কি বলি, ট্যাক্স রিসিপ্ট, এটাকে আমরা বলি নন ট্যাক্স রিসিপ্ট। ট্যাক্সের বাইরে আরো তো রিসিপ্ট হয়। আচ্ছা গভর্নমেন্ট অর্গানাইজেশন, তুমি স্কুল কলেজে অ্যাডমিশন ফিস দিচ্ছ, ফেরত দেয় তোমাকে আবার, তার মানে এটা কি রিসিপ্ট হবে, রেভিনিউ রিসিপ্ট। যা ফেরত দিতে হয় না তাই রেভিনিউ রিসিপ্ট। চলো ফিজ অ্যান্ড ফাইন্স, পুলিশ টাকা নিচ্ছে, লিগালি হোক আর ইলিগালি হোক, হেলমেট না পরার জন্য বা পরার জন্য, দুটোতেই টাকা নেয় ওরা। হেলমেট পরলেও টাকা নেয়, না পরলেও টাকা নেয়, ওটা ইলিগাল। দেখাবেই তোমাকে চটি পরেছিস টাকা দে, জামার এটা খোলা হয়েছে টাকা দে। তাহলে এই টাকাটা কি তোমাকে আবার ফেরত দেয়? দেয় না। তার মানে এটা কি, এই ধরনের রিসিপ্ট কি হবে, রেভিনিউ রিসিপ্ট। আচ্ছা অল ইন্ডিয়া রেডিও টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট তুমি দাও, তারপরে গভর্নমেন্ট টাকা পায়, টাকাটা ফেরত দেয় আবার? না।
তার মানে এটা কি হবে, এই রিসিপ্টটাকে রেভিনিউ রিসিপ্ট বলা হয়। আচ্ছা এই যে অ্যাডভার্টাইজমেন্ট যে কি বলো না কেন, তাহলে কি এগুলো কোনো ফেরত দিতে হয় না। আচ্ছা আমরা এই চারটে জিনিসকে আলাদা করে পড়বো, ইন্টারেস্ট গেন, লোন রিসিপ্ট ইত্যাদি ইত্যাদি। যাই হোক আমি যদি ইন্টারেস্ট গেনের কথা বলি, আমি পরে আবার বুঝিয়ে দেবো। ধরো আমি ওকে 1000 টাকা লোন দিয়েছি, পার মান্থ আমাকে ইন্টারেস্ট দেয় 100 টাকা করে, আমার কি ওই লোন অ্যামাউন্টটা নষ্ট হয়ে যাচ্ছে? হচ্ছে না, লোন তো আমি ইনট্যাক্ট পাবোই, কিন্তু যতদিন ও আমার কাছ থেকে ওই ক্যাপিটালটা ধরে রাখবে আমি কি পাবো, ইন্টারেস্ট। ফেরত দিতে দেবো তো আবার ইন্টারেস্টটা দেবো না তো। তার মানে ইন্টারেস্ট যেটা আমি গেইন করি সেটা ফেরত দিতে হয় না। দেখো কত ইজি। অথচ এই বাজেট পড়তে মাথা খারাপ হয়ে গেছিল আমি যখন বাজেট পড়েছিলাম, যে কোনটা রেভিনিউ রিসিপ্ট কোনটা ক্যাপিটাল রিসিপ্ট মনে রাখবো কি করে। বাট ফেরত না দিলেই সেটা হয়ে যাবে কি রেভিনিউ, ফেরত দিলেই ক্যাপিটাল। তাহলে পারবো তো কোন একটা রিসিপ্ট, রিসিপ্ট কোনটা সেটা তো আমরা সবাই বুঝি, পকেটে টাকা ঢুকলে রিসিপ্ট, বেরোলে এক্সপেন্ডিচার। তাহলে ওই রিসিপ্টটা রেভিনিউতে লিখবো নাকি ক্যাপিটালে লিখবো সেটা আমরা ফেরত দেওয়া বা নেওয়ার কনসেপ্ট থেকে। আচ্ছা লোন রিসিপ্ট ভালো করে বোঝো, এ বি কে লোন দিয়েছে, তাহলে বি এর খাতায় কি টাকা ঢুকেছে তো, তাহলে বি এর খাতে টাকা ঢুকেছে, ওই লোনটা আর কোনোদিন ফেরত দিতে হবে না তো। তার মানে এটাকে রিটার্ন করতে হবে, তাহলে এটাকে আমি কোন খাতায় লিখবো, ক্যাপিটাল রিসিপ্ট, ইজি জিনিসটা। আচ্ছা ধরো ইনকাম ফ্রম বন্ডস অ্যান্ড ডিভেঞ্চার্স, তুমি ভাবো আমার শেয়ার তোমরা কিনেছো, আমার বন্ড তোমরা 1000 টাকার বন্ড কিনেছো, একটা কাগজের টুকরো দিয়ে তোমরা আমাকে 1000 টাকা দিয়েছো, আমি তোমাকে একটা কাগজের টুকরো দিয়েছি, তোমাকে 1000 টাকা দিয়েছো, আর আমি তোমাকে আর কোনোদিন টাকা দেবো না, তাই তো, কাগজের টুকরো নিয়ে বসে থাকো। তার মানে তুমি যতদিন আমাকে টাকাটা দিচ্ছ, তোমার কাছে যতদিন কাগজের টুকরো রয়েছে, এই যে ইনকামটা আমাকে কি করতে হবে, ফেরত দিতে হবে। বাট ঠান্ডা ভাবে ভালো তো, গভর্নমেন্টের ডিভিডেন্ড কোথায় যাবে, এর জন্য গভর্নমেন্ট যে ডিভিডেন্ড দেয় বা যে লভ্যাংশ দেয় সেটা রেভিনিউতে লিখবো না ক্যাপিটালে লিখবো? ডিভিডেন্ড মানে কি, লভ্যাংশ, রেভিনিউতে লিখবো। আরে বাবা এই দেখো, একটা তো ইন্টারেস্ট, ইন্টারেস্ট আর ডিভিডেন্ড সেম জিনিস। তুমি ব্যাংকে কি রাখছো, 100 টাকা রাখছো, ব্যাংক তোমাকে কি দিচ্ছে, 10 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। তুমি 100 টাকা কোম্পানিতে রাখছো, কোম্পানি তোমাকে 10 টাকা ডিভিডেন্ড দিচ্ছে, মানে লাভের অংশ দিচ্ছে। বাট তোমার এই টাকা কি নষ্ট হচ্ছে, কোনো ক্ষেত্রে টাকা নষ্ট হচ্ছে না। তা তোমাকে যে ডিভিডেন্ড দিচ্ছে সেটা আবার কোম্পানিকে ফেরত দিতে হয়, তাহলে এটা কি রিসিপ্ট হবে, রেভিনিউ রিসিপ্ট। সহজ ভাবে চিন্তা ভাবনা করো, ইজি। ঠিক আছে, এবার দেখো, এবার আমি যদি তোমাকে বলি এ এবং বি, এ বি কে 100 টাকা লোন দিয়েছে, ঠিক। আচ্ছা বি 5 বছর পরে ওই 100 টাকা রিটার্ন করেছে, ঠিক। তার মানে এটা কি, আমরা এটাকে কি বলবো, রিকভারি, লোন রিকভারি হয়ে গেছে। আচ্ছা এই লোন রিকভারি তো কি ফেরত দিতে হয় কি হয় না, লোন রিকভারি ফেরত দিতে হয়, তোমার টাকা তোমার কাছে চলে এসেছে, তুমি আবার ফেরত দিয়ে দেবে। ইন্টারেস্ট তো চলে এসছে, 5 বছর পরে তোমার টাকা আবার রিকভার করেছো, মানে তোমাকে আমি এখন 5000 টাকা দিলাম, 5 বছর তুমি আমার 5000 টাকা দিলে, তাহলে এই 5000 টাকা আমার খাতায় কি হলো, প্লাস হলো 5 বছর পরে। তাহলে এই টাকা কি আমাকে ফেরত দিতে হবে, হবে না, ফেরত দিতে হবে না। বাট তাও আমি কোথায় রেখেছি এটাকে, ক্যাপিটাল রিসিপ্টে। বললাম সব ক্রাইটেরিয়া মিলবে না, তার জন্য আরো ক্রাইটেরিয়া আমি লিখে রেখেছি, বুঝতে পারছো। এবার দেখো তুমি ধরো কারো থেকে লোন নিয়েছো, তাহলে এই লোনটা যখন বি নিয়েছিল তখন বি এর সাপেক্ষে এটা কি হবে, ক্যাপিটাল রিসিপ্ট। কেন ক্যাপিটাল রিসিপ্ট, কারণ ওটাকে ফেরত দিতে হবে, তার জন্য ওটা ক্যাপিটাল রিসিপ্ট। আচ্ছা দেখো বির ওপরে কি লায়াবিলিটি তৈরি করেছে এই টাকাটা, তুমি আমাকে 1000 টাকা দিয়েছো, এই যে মাসের শুরুতেই আমাকে বিশ্বাস করে 1000 টাকা দিচ্ছ, আর আমি টাকা নিয়ে পালিয়ে যাই, হবে সেটা আমার লায়াবল, আমি লায়াবল টু সার্ভ ইউ ফর 1 মান্থ অর 2 মান্থ যাই হোক না কেন, ফলে আমি লায়াবল যে তোমার ওই টাকা যেন সঠিক ব্যবহার এখান থেকে হয়। তার মানে এই 1000 টাকা বা 100 টাকা দেওয়ার জন্য বিয়ের উপরে কি তৈরি হচ্ছে, লায়াবিলিটি তৈরি হচ্ছে, এই টাকাটা আমাকে কিন্তু রিটার্ন করতে হবে, এটাকে আমি যা ইচ্ছা তাই খরচা করতে পারবো না। কিন্তু যখন এই রিকভারির কনসেপ্ট চলে আসছে তখন এই ক্রাইটেরিয়াও ফুলফিল হয় না, এই ক্রাইটেরিয়াও ফুলফিল হয় না। কেন, বি যখন একে টাকা রিটার্ন করে দেয় তখন বির এর ফেরত দিতেও হয় না, বি এর উপর লায়াবিলিটি তৈরি হয় না, আমার টাকা আমার কাছে চলে এসছে। তখন অ্যাসেটের পরিমাণ কম বা বেশি এই কনসেপ্ট দিয়ে আমাকে ভাবতে হয়। আরো সহজ করে দেবো পড়াশোনাটাকে, এখন একটু ব্রড লাগছে, আরো সহজ করে দেবো। আচ্ছা চলো তো,
আচ্ছা এ এবং বি দুজনের মধ্যে রয়েছে, বলো তো এ বি কে 100 টাকা দিয়েছে। আচ্ছা আমি তোমাকে 100 টাকা দিলে এমনি এমনি দিয়ে দেবো না, তুমি আমাকে কোলাটারাল দেবে, কিছু বন্ধক রাখবে তো কিছু, তোমার ঘড়িটা দাও আমায়, না তোমাকে 100 টাকা কেন দেবো বা 1000 টাকা কেন দেবো, তাই না? অসীমকে আমি 1000 টাকা দিলাম, ভাই তোমার ফোনটা দাও, ও বলে না না ফোনের দাম বহুত, নাও ঘড়িটা নাও। তো কিছু তো আমার কাছে দিতে হবে, যদি ও টাকাটা রিকভার না করে পালিয়ে যায় তাহলে কি হবে? তার মানে ও আমাকে কি দেয়, অ্যাসেট দেয়, আমি ওকে কি দেই, টাকা দেই। তাহলে যেই মুহূর্তে ও আমাকে টাকাটা রিটার্ন করে আমি বলবো তোমার অ্যাসেট আমি আর দেবো না, হবে? হবে না। তার মানে আমার অ্যাসেট কি হবে, অ্যাসেট আমি বি কে ট্রান্সফার করে দেবো যখন আমার টাকাটা রিকভার হবে। তাহলে লোন টাকা যখন রিকভার হলো আমার অ্যাসেট কি হলো, কমে গেল না? তাহলে অ্যাসেট কমে গেলে সেটা কি হবে, ক্যাপিটাল। তাহলে অ্যাসেটের পরিমাণ কমে যাওয়াটাও এক প্রকারের ক্যাপিটাল রিসিভ। একদম। কি বলছো? ও হ্যাঁ, এটা 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 ফেরত দিতে হয় করতে, ঠিক আছে। না না ঠিক আছে, কনফিউজ হওয়ার জায়গা আছে, আমি ভুল লিখেছি। তো বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? চলো তাহলে আরেকবার জিনিস দেখো। তাহলে আমি দুটো জিনিস বলছি, দুটো জিনিস বলছি। ধরো এ এবং বি, লোন, এ বি কে 1000 টাকা লোন দিয়েছে, আমি আরো সহজ করে দেবো বলছি তো, এটা জাস্ট শোনো। 1000 টাকা লোন দিয়েছে। আচ্ছা বি কি পেয়েছে, প্লাস হয়েছে, এর মাইনাস হয়েছে। আমি এর কিন্তু কথা বলিনি, এর সাপেক্ষে ওটা এক্সপেন্ডিচার, আমি এখনো সেখানে আসিনি, আমি যে পাচ্ছে তার সাপেক্ষে ব্যাখ্যা করছি। তাহলে বি এর খাতায় কি হয়েছে, এটা প্লাস হয়েছে, এটুকু ক্লিয়ার? আচ্ছা বি এর খাতায় প্লাস হলে আমি এখন কনফিউজড যেটাকে রেভিনিউতে রাখবো না ক্যাপিটালে রাখবো, তাই? আচ্ছা যদি বি প্লাস করে আমি তখন দেখবো এই 1000 টাকা বি এর উপরে কি বি কে ফেরত দিতে হবে, ফেরত দিতে হবে তো ভবিষ্যতে, ইয়েস। তারপর এটা কোথায় লিখবো, রেভিনিউ না ক্যাপিটালে, ক্যাপিটালে, ভেরি গুড। আর এবার যদি আমি দেখি যে না এ লায়াবিলিটি তৈরি করছে, লায়াবিলিটি তৈরি করছে, হ্যাঁ কারণ ইন ফিউচারে ফেরত দিতে হবে, তাহলে কোথায় লিখবো আমি, ক্যাপিটাল। দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাইড হচ্ছে, কিন্তু অ্যাসেটের পরিমাণ বাড়ানো বা কমানোর কনসেপ্ট আমার এখানে আসছে না। কিন্তু যেই মুহূর্তে 5 বছর পরে বি আবার এ কে এই 1000 টাকা রিটার্ন করে দিচ্ছে, তখন আমার ক্যাপিটালে লিখবো নাকি তোমার রেভিনিউতে লিখবো, তখন কার সাপেক্ষে লিখবো, আমি এর সাপেক্ষে লিখবো, কারণ আমি এখন রিসিপ্ট পার্ট নিয়ে কথা বলছি, কে পাচ্ছে সেটা নিয়ে কথা বলছি, বুঝতে পারছো? কে দিচ্ছে সেটা নিয়ে কথা বলছি না। তাহলে এর সাপেক্ষে এটা কি, রিসিপ্ট, তাহলে এর সাপেক্ষে এটা রেভিনিউ হবে না ক্যাপিটাল হবে, এর ক্ষেত্রে এটা ক্যাপিটাল হবে, কারণ আমি রিসিপ্ট পার্ট নিয়ে কথা বলছি, বি এর সাপেক্ষে ওখানে থাকবেই না, ঠিক আছে? দেখো যখন যখন বি আবার টাকাটা রিটার্ন করছে, আমি সহজ করে দিচ্ছি, দাঁড়াও একটু জাস্ট এটা বোঝাতে দাও, নালে এটা ছেড়ে গেলে অসুবিধা হবে। বি এ কে যখন রিটার্ন করছে, ভুলে যাও বি সাপেক্ষে টাপেক্ষ, ভুলে যাও, এখন কোনো বি সাপেক্ষ নেই, কার হাতে টাকা ঢুকছে, এর হাতে। তাহলে এর হাতে টাকা ঢুকলে আমি প্লাস করব, এবার আমি বলবো একে রেভিনিউতে লিখবো নাকি ক্যাপিটালে লিখবো। আমি ওয়ান সাইড পড়িছি তো, এখনো টু সাইড পড়াইনি বলে তোমার এখন ওই জায়গাটা কনফিউজ হচ্ছে, বি এর সাপেক্ষে ক্লিয়ার করবো আমরা। তাহলে বি এর সাপেক্ষে এটা রেভিনিউ লিখবো নাকি ক্যাপিটাল লিখবো? কেন ক্যাপিটাল লিখবো? ক্যাপিটালের 3টে শর্ত, ফেরত দিতে হয়, লায়াবিলিটি তৈরি করে এবং অ্যাসেটের পরিমাণ কমায়। কিন্তু দেখো এই টাকাটা দেওয়ার জন্য এ কি হচ্ছে, ফেরত দিতে হচ্ছে কি এই টাকাটা, ওর টাকা ওর কাছে, তাহলে এই ক্রাইটেরিয়া স্যাটিসফাইড হচ্ছে না। ওর আমি এটা চেক করবো লায়াবিলিটি তৈরি করছে, না এটাও হচ্ছে না, তাহলে কি অ্যাসেটের পরিমাণ কমাচ্ছে, হ্যাঁ কমাচ্ছে, কি করে কমাচ্ছে এখনই আবার বলছি, দাঁড়াও। অ্যাসেটের পরিমাণ কমাচ্ছে, তো এখানে আমি কি লিখবো, এটা এটা ক্যাপিটালে লিখবো। এর অ্যাসেটের পরিমাণ কিভাবে কমায় সেটা দেখাও, এ এবং বি। আচ্ছা এ বি কে দিয়েছিল 1000 টাকা, সেই জন্য বি এ কে বলেছিল আমার স্মার্ট ওয়াচটা তুমি রেখে দাও, অ্যাসেট। তাহলে এর কাছে অ্যাসেট রয়েছে, যেই মুহূর্তে বি ওর টাকাটা রিটার্ন করছে এর তার ওই অ্যাসেটটাকে ফেরত দিতে হবে না? তাহলে এই সিনারিওতে যখন এ টাকা রিকভার করছে তখন ওর অ্যাসেটের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে সেই ক্রাইটেরিয়ার জন্য আমি এটাকে কোথায় লিখবো, ক্যাপিটালে লিখবো, ইজি হিসাব। এখনো একটা সাইড বলেছি, টু সাইড বললে পুরো ক্লিয়ার হবে, রেভিনিউ নিয়ে ব্যাখ্যা করছি, সবার কাছে ক্লিয়ার তো একদম? চলো নেক্সট আমরা চলে যাচ্ছি তাহলে বাজেটের। তাহলে জিনিসটা কি, আমরা জেনারেলি একটা ক্রাইটেরিয়ার বেসিসে সব হয়ে যায়,
ফেরত দিতে হবে কি হবে না, যেটা হবে না তখন আমরা এই দুটো ক্রাইটেরিয়া দেখার চেষ্টা করব, যেটা আমার এই রিকভারিজ অফ লোন থেকে আসছে। আচ্ছা এক্সপেন্ডিচার সাইডে কি বললাম, যার থেকে আয় হয় বা যার থেকে আয় হয় না। আচ্ছা বলো তো, এক্সপেন্ডিচার মানে আমার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, তাই? আচ্ছা বলো, স্যালারি পেইড টু এমপ্লয়ি, আমার এখানে যারা চাকরি করে তাদের আমি মাইনে দিই মাসে মাসে, তো এর থেকে আমার কোনো ইনকাম হয়? কি করে ইনকাম হয়? ওরম ইনকাম নয়, ওরম নাই, এর ডিরেক্ট ইনকাম হয় কি কোনো? ইনডাইরেক্ট তো হয় বলেই মানুষ এমপ্লয়ি রাখে, শুধু শুধু তোমার সংসার চালা বলে গিয়ে আর একজন, ঠিক আছে? তাহলে স্যালারি পেইড টু এমপ্লয়ি মানে ওই মুহূর্তে আমার কাছ থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, এতে আমার কোনো ইনকাম হচ্ছে না, তাহলে আমার থেকে ইনকাম হচ্ছে না স্যালারি পে করলে। পেনশন, গভর্নমেন্ট পেনশন দিচ্ছে, কোনো ইনকাম হচ্ছে না, তার মানে কোনো, আচ্ছা ধরো বার্ধক্য ভাতার পাশাপাশি আমরা কি আনএমপ্লয়মেন্ট ভাতা দেই না, তাতে কি গভর্নমেন্টের ইনকাম হয়? খরচাই হয়, তাহলে এটা কি ধরনের খরচা? রেভিনিউ। চলো সাবসিডি, এই যে গ্যাসে যে সাবসিডি দেয়, ওই টাকাটা তুমি ধরো 1000 টাকা দিয়ে কিনছো, তোমার টাকা রিটার্ন করে দেয় তো গভর্নমেন্ট, তাহলে সাবসিডিতে, সাবসিডিতে গভর্নমেন্টের কি লস? কোন ইনকাম হয় কি সাবসিডিতে? না, তার মানে এটা কি হবে? রেভিনিউ। আচ্ছা গ্র্যান্ড পেমেন্ট, তুমি কাউকে গিফট করেছো, তোমার দৃষ্টিকোণ থেকে তাতে কোনো ইনকাম হবে? লসই হয়, গার্লফ্রেন্ড বানালে লসই হয়, শুধু লাভ হয় না, ঠিক আছে? তো গ্র্যান্ড পেমেন্টে কি হবে? মাইনাস মাইনাস। তাহলে দেখো এইটা থেকে আয় হচ্ছে না, পরে বুঝতে পারবে আয় কি করে হয়, তার মানে এখানেও আমার রেভিনিউ। ইন্টারেস্ট পেমেন্ট, তুমি কারো থেকে লোন নিয়েছিলে, তো সেই লোনের ইন্টারেস্ট, ওই ইন্টারেস্টের জন্য তোমার কোনো আয় হচ্ছে কি? হচ্ছে না তো। আমি পরে আরো এই পুরো জিনিসটাকে আরো ডিটেলে বলবো আমি। আচ্ছা বি এ কে 1000 টাকা দিয়েছে, বাট এই 1000 টাকার জন্য প্রতি মাসে 10 টাকা করে ইন্টারেস্ট দিচ্ছে, এতে ওর কি কোনো আয় হচ্ছে না? তাহলে ইন্টারেস্ট পেমেন্ট থেকে কোনো আয় হয় না, তাহলে এটা কিসে লিখবো আমি? রেভিনিউতে লিখবো। ডিফেন্স, আচ্ছা গভর্নমেন্ট ডিফেন্সের জন্য যা, ডিফেন্সটাকে আলাদা করে মনে রাখতে হয়, বললাম না এটা কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার, বাট আমরা অন্যভাবে ভাবছি। আমি বলেছিলাম না 6টা আলাদা আলাদা করে মুখস্থ করতে হয়, দরকার নেই আমার, ডিফেন্সটাকে আলাদা করে মনে রাখতে হয়। ডিফেন্স ইজ নট রেভিনিউ এক্সপেন্ডিচার, ডিফেন্স ইজ নন প্ল্যান্ড, তোর পাশে লিখে রাখো নন প্ল্যান্ড, মানে আমরা 6টা আলাদা করে মনে রাখবো না, শুধু ডিফেন্সটা মনে রাখবো নন প্ল্যান্ড। তাও আমি তোমাকে বলছি, আচ্ছা ডিফেন্সের পেছনে যা খরচা করে এতে গভর্নমেন্টের কোনো আয় হয়? আয় হয় না, তার মানে এটা কি হবে? রেভিনিউ। আয় হয় না, কিন্তু এটা রেভিনিউ কিন্তু নয়। যদি অপশনে থাকে ডিফেন্স এক্সপেন্ডিচার নাম্বার 1 রেভিনিউ এক্সপেন্ডিচার, নাম্বার 2 নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, নাম্বার 2 ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তখন আমরা কিসে ঠিক করব? নন প্ল্যান্ডে, নট রেভিনিউতে। সেই জন্য আমি তোমাকে প্রথমেই 4টা 6টা ভাগ করে দিয়েছিলাম। কিসে? ডিফেন্সে, কারণ ডিফেন্সে হঠাৎ করে তোমার রিকোয়ারমেন্ট তৈরি হয়, ধরো তোমার পাকিস্তান বোমা ছেড়েছে, আমার কাছে যা নেই, আমার প্ল্যানিং এ নেই, সেটা হট করে খরচাটা বেড়ে গেল, ডিফেন্সের খরচা এরকমই হয়। মেডিকেল এক্সপেন্সেস, এটা নন প্ল্যান্ড হয় সবসময়, আমরা প্ল্যান করি খরচার জন্য, কখনোই না, একটা অ্যাক্সিডেন্ট হলো নন প্ল্যান্ড, ওটা অন্য জিনিস, ক্লেম তো অন্য জিনিস, ইন্স্যুরেন্স করছো, ওটা তুমি আরেকটা কোম্পানিতে যাচ্ছ, তোমার সাপেক্ষে যাচ্ছ না তো, তুমি তোমার সাপেক্ষে ভাবো, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাই, মহামারী করোনা, এগুলো সবসময় নন প্ল্যান্ড হয়, ডিফেন্সের খরচা সেই জন্য নন প্ল্যান্ড বলা হয়, ঠিক আছে? এবার দেখো তুমি একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছো, তাহলে ইনকাম হবে, আয় হবে, পাওয়ার সেল করবে, ওটা কিন্তু ওখানে শেষ নয়, স্যালারি যে তুমি দিচ্ছ, স্যালারি দিচ্ছ ওটা ওখানে শেষ, কিন্তু পাওয়ার প্ল্যান্ট তৈরি করার পরে ওই পাওয়ার প্ল্যান্ট থেকে কি হবে? পাওয়ার জেনারেট হবে, সেটা বিক্রি করে তোমার আয় হবে, তাহলে এই যে খরচাটাকে আমরা কি বলবো? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা এবং এটাকে আমি প্ল্যান্ড এক্সপেন্ডিচারও বলতে পারি, কারণ প্ল্যান করে পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছি, আমি ডেভেলপমেন্টের জন্য পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছি, কারণ ডেভেলপমেন্ট কেন? কারণ প্রচুর এমপ্লয়মেন্ট হবে, ব্যাস। এগ্রিকালচার, তুমি এগ্রিকালচারে খরচা করছো কেন? প্রোডাকশন বাড়ানোর জন্য, সেই প্রোডাক্ট বিক্রি করে কি হবে? তোমার আয় হবে। ইন্ডাস্ট্রি সেম, ইন্ডাস্ট্রিতে খরচা করছো, আয় হবে। ইনফ্রাস্ট্রাকচার বানানোর জন্য, ইনফ্রাস্ট্রাকচার রোড বানাচ্ছো, এই রোড বানালে কি করে আয় হবে? ট্যাক্স, টোল ট্যাক্স, সব জায়গায় যেখানে আয় হবে সেটাই কি হবে? তোমার
ক্যাপিটাল পেমেন্ট বা প্ল্যান বা ডেভেলপমেন্টাল। তার মানে তুমি বুঝতে পারছো কেন আমি তিনটেকে এক জায়গায় রেখেছি। তার মানে কোনো একটা পেলে তুমি ভাববে আমার আয় হচ্ছে কিনা, যদি আয় হয় তাহলে ক্যাপিটাল, আয় না হলে রেভিনিউ। ক্যাপিটালের মধ্যে ঢুকবে, তার কারণ হচ্ছে এরম তো কোনো ডেফিনেশন নেই যে আমার, এটা তো আমরা নিজেরা বানিয়েছি আয় হয় বা না হয়, এরকম কি লেখা রয়েছে নাকি যে আয় হলে সেটা আমি বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রি বানিয়েছি ডেভেলপমেন্ট কনটেক্সটে, তার মানে এই খরচাটা আমার ডেভেলপমেন্টের খরচা, এবার লস হয়ে সেটা পরের ব্যাপার, কিন্তু আমার ইমিডিয়েট যে খরচা হচ্ছে, আর ওর রেজাল্ট তো বহুত পরে আসছে, ইমিডিয়েট খরচা কি আমি ডেভেলপমেন্টের জন্য করেছি, লস হয়েছে লস স্বীকার করেছি, বাট এটা তো আমার হিসাব, আয় হওয়া বা না হওয়ার, থোড়ি এই ডেফিনেশন দিয়ে অন্য এরকম খরচা করে। টোল ট্যাক্স গ্রামের লোক বস, গভর্নমেন্ট পড়নি তোমরা যে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এরা টোল ট্যাক্স নেয় কি দেখবে, আমি তোমায় বলছি ধরো তুমি গাড়ি কিনেছো, দেখবে একটা গাড়ির কেনার জন্য রোডের একটা ট্যাক্স নিয়ে নেয় সারা বছরের জন্য, তুমি ওই ওই গাড়িটা চালাচ্ছ, তুমি এই যে বাড়িতে আসছো তোমার কি মনে হয় এতে ট্যাক্স লাগছে না, এই যে বাড়ির পাশে যে রাস্তা অলরেডি তার ট্যাক্স দিতে হচ্ছে বাড়ির লোকের, দিতে হচ্ছে, খুব স্বাভাবিক এটাই, নাহলে গভর্নমেন্টে চলবে কি করে। এই যে তুমি ভাবো পুজোতে যে ইলেকট্রিসিটি হচ্ছে, তুমি জানো তোমার বাড়ির থেকেও ইলেকট্রিসিটি নেওয়া হচ্ছে, ওই জন্য পুজোর সময় রেট বেড়ে যায়, ওটা কি গভর্নমেন্ট কি নিজের টাকায় দেবে নাকি, তোমাদের থেকে একটু করে নেবে, এটাই ব্যাপার। নন, আচ্ছা আমি তোমাকে প্রথমে কি বললাম যে আমার ডিফেন্স এক্সপেন্ডিচার কি হতে পারে, রেভিনিউ, ক্যাপিটাল, নন প্ল্যান, প্ল্যান, নন ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। গভর্নমেন্ট কি করে, এইগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার বলে লিস্ট পাবলিশ করে, এইগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে লিস্ট পাবলিশ করে, এইগুলো তোমার নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার বলে লিস্ট পাবলিশ করে, এগুলো তোমার প্ল্যান্ড এক্সপেন্ডিচার বলে লিস্ট তৈরি করে, নন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সবাই করে। তো এইগুলো মনে রাখাটা আমাদের পক্ষে কঠিন, তো প্রত্যেকটা আলাদা আলাদা করে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে ডেফিনেশন তৈরি করতে হবে। আমরা এই ছটাকে মনে রাখছি একটা সহজ ডেফিনেশন দিয়ে, আয় হলে কি হবে, ক্যাপিটাল বা প্ল্যান বা ডেভেলপমেন্টাল, আয় না হলে কি হবে, রেভিনিউ, নন প্ল্যান বা নন ডেভেলপমেন্ট, ঠিক আছে। এবার যেহেতু এটা তো আমাদের ডেফিনেশন, এটা তো সত্যি অর্থে গভর্নমেন্টের ডেফিনেশন নয়, একটা ফ্যাক্টর রয়েছে ডিফেন্স, ডিফেন্সটাকে আমরা কখনোই রেভিনিউ, নন প্ল্যান বা নন ডেভেলপমেন্টটাকে ইকুয়াল করতে পারি না, এটা আমরা করেছি আলোচনার সুবিধার্থে, কিন্তু ডিফেন্স হচ্ছে এমনই একটা খরচা যেটা কিন্তু রেভিনিউ নয়, ডেভেলপমেন্টও নয়, এটা কি হবে, নন প্ল্যান, তো এটা আমরা আলাদা করে মনে রাখবো, তা বাকি সব তোমার মিলে যাবে। এটাই বললাম যে ডিফেন্সের খরচাটা আমরা এখানে কি করেছি, আমরা এখানে কিন্তু যেটাকেই রেভিনিউ রেখেছি সেটাকেই নন প্ল্যান করেছি, সেটাকেই নন ডেভেলপমেন্টাল করেছি, কিন্তু ডিফেন্সের খরচাটা এর মধ্যে রাখলেও ডিফেন্স হচ্ছে নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার, সেটাই আমি মনে রাখতে বলেছি, এটা কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার নয়, ডেভেলপমেন্টাল নয়, নন ডেভেলপমেন্টাল নয়, বুঝতে পেরেছো, এই জন্য বললাম। তার মানে মোদ্দা কথায় আমরা কি বুঝলাম, যা ফেরত দিতে হয় সেটা ক্যাপিটাল রিসিপ্ট, যেটা ফেরত দিতে হয় না সেটা রেভিনিউ রিসিপ্ট, যেটা থেকে আয় হয় সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেখান থেকে আয় হয় না সেটা রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। তো দেখো এখানে চারটে ফ্যাক্টর খুব ভালো করে বোঝো, এটা হচ্ছে ইন্টারেস্ট গেইন, লোন রিসিপ্ট, ইন্টারেস্ট পেমেন্ট, লোন পেমেন্ট আর রিকভারিজ অফ লোন, এই সমস্ত কিছুকে আমরা একটা ছোট্ট ভাবে দেখার চেষ্টা করব। চলো ধরো এটা ইন্ডিয়া, এবার পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে, আরো সহজ করে দিচ্ছি। ইন্ডিয়া, এটা তোমার, আচ্ছা বাংলাদেশ করো, এটা এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া আর এটা ইউএসএ, ঠিক আছে। এই তিনটে কি রয়েছে, আমার কান্ট্রি রয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া আর ইউএসএ। আচ্ছা ইন্ডিয়া দিকে তাকাও সবাই, ইন্ডিয়া বাংলাদেশকে কি দিয়েছে, লোন দিয়েছে, কত, 100 টাকা, ইউএসএ ইন্ডিয়াকে লোন দিয়েছে 100 টাকা, চলো এবার ঘাটবো পুরো, ঠিক আছে, 100 টাকা। আচ্ছা ইন্ডিয়া বাংলাদেশকে লোন দিয়েছে, তো বাংলাদেশ ইন্ডিয়াকে কি দেবে, ইন্টারেস্ট, 10 টাকা, এটা ইন্টারেস্ট, আইএনটি লিখে রাখলাম, এটা লোন লিখে রাখলাম, এটা লোন লিখে রাখলাম, ঠিক আছে। আর এটা কি তোমার
ইন্ডিয়া নিয়েছে মানে ইন্ডিয়া কি দেবে 10 টাকা ইন্টারেস্ট। এটা যদি বুঝতে না পারো নেক্সট দিনের ক্লাস কিচ্ছু বুঝতে পারবে না, একদম কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? ফলে আমাকে তখন বলে কোনো লাভ নেই। আজকের ক্লাসের উপর দাঁড়িয়ে রয়েছে কালকের 6টা ডেফিনেশন, নেক্সট দিনের ক্লাসে 6টা ডেফিনেশন দাঁড়িয়ে রয়েছে এর উপরে। তো আচ্ছা, সময় শেষে বাংলাদেশ কি করবে আবার? বাংলাদেশ ইন্ডিয়াকে লোন রিকভার করে দেবে না? তাহলে এই 100 টাকা আবার কি হবে? রিকভারি অফ লোন। আচ্ছা, সময় শেষে ইন্ডিয়া আবার ইউএসএ কে লোন রিকভারি করবে 100 টাকা, তাহলে এটা রিকভারি অফ লোন। আচ্ছা বলো, আগে সহজটা শিখিয়ে দেবো নাকি আগে ঘেটে সহজটা শেখাবো? ঘেটে, ঘাটলে আর ক্লাস শেষ হবে না। সহজটা শিখিয়ে দিচ্ছি, তারপরে বাড়ি থেকে ভাববে। যেখানেই লোন সেটাই ক্যাপিটাল, ঠিক আছে? যেখানেই ইন্টারেস্ট সেটাই রেভিনিউ। সহজ। যে ওয়ার্ডে লোন লেখা থাকবে সেটা ক্যাপিটাল হবে, সেটা ক্যাপিটাল রিসিপ্টও হতে পারে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারও হতে পারে। যেখানে লোন লেখা থাকবে সেটাই কি হবে? রেভিনিউ। রেভিনিউ রিসিপ্টও হতে পারে, রেভিনিউ এক্সপেন্ডিচারও হতে পারে। তার মানে বলে দিচ্ছি, দেখো তাহলে লোন যেখানে রয়েছে লোনের সাপেক্ষে কি হতে পারে? ক্যাপিটাল রিসিপ্ট, আর লোনের সাপেক্ষে তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হতে পারে। সেম ইন্টারেস্টের সাপেক্ষে রেভিনিউ রিসিপ্ট হতে পারে আর রেভিনিউ এক্সপেন্ডিচার। ইন্টারেস্ট যেখানে রয়েছে সেখানে কখনোই ক্যাপিটাল হবে না। ইন্টারেস্ট মানেই রেভিনিউ, ক্যাপিটাল মানেই লোন। কেন? ক্যাপিটাল নেওয়া কি তৈরি হয়? লোন নেওয়া লায়াবিলিটি তৈরি করে, ফেরত দিতে হয়, তাই এটাকে আমরা কি করি? ক্যাপিটালে রাখি। আর রেভিনিউ, লোন, ইন্টারেস্ট দিলে কি হয়? ফেরত নিতে হয় না। আর তার মানে এটা কোথায় রাখি আমরা? ক্যাপিটালে। যা আয়ও হয় না, ফেরতও দিতে হয় না, তাই রেভিনিউ পার্ট। এবার তুমি বলো, হ্যাঁ কি 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 অ্যাসেট? অ্যাসেট ভুলে যাও না। অ্যাসেট তো বোঝালাম রিকভারিজ অফ লোনের ক্ষেত্রে, সব অ্যাসেট দিতে হবে। কেন দিতে হবে না? বাংলাদেশকে 100 কোটি টাকা লোন দেবে, বাংলাদেশ অ্যাসেট দেবে না? ডেফিনেটলি অ্যাসেট লাগবে। আমি ওরা বুঝতে পারিনি যে অ্যাসেট দিতে হয় কিনা। হ্যাঁ, অ্যাসেট দিতে হয়। তাহলে লোন মানে কি? ক্যাপিটাল, আর ইন্টারেস্ট মানে রেভিনিউ। এটা সবার কাছে ক্লিয়ার? এবার আমাকে বলো, একটু তাকাও সবাই ভালো করে, সেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে টাকা দিয়েছে, তাহলে ইন্ডিয়ার এটা কি মাইনাস না প্লাস? ইন্ডিয়া থেকে টাকা বেরিয়ে গেছে, তাহলে আমি ইন্ডিয়ার সাপেক্ষে বলছি মাইনাস। বলো ইন্ডিয়ার কনটেক্সটে ব্যাখ্যা করব, বাংলাদেশের না, ইউএসএর না, ইন্ডিয়ার থেকে মাইনাস। আর ইন্ডিয়ার খাতে টাকা ঢুকেছে, এটা কি ইন্ডিয়ার সাপেক্ষে প্লাস না মাইনাস? প্লাস। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, ঠিক? বলো বাংলাদেশ থেকে ইন্ডিয়া টাকা ঢুকেছে, প্লাস না মাইনাস? প্লাস। ক্লিয়ার সবার কাছে? চলো, ইউএসএ থেকে ইন্ডিয়াতে ঢুকেছে, ইউএসএ সাপেক্ষে মাইনাস, বাট ইন্ডিয়ার সাপেক্ষে প্লাস, তাহলে এটা কি করবো আমি? প্লাস। বলো ইন্ডিয়া থেকে টাকা বেরিয়ে গেছে, কি হবে? মাইনাস। আবার ইন্ডিয়া রিকভার করেছে, কি হবে? মাইনাস। তাহলে এখানে 6টা জিনিস পাচ্ছ, 3টে প্লাস 3টে মাইনাস। সব মাইনাস মানে কি? এক্সপেন্ডিচার না রিসিপ্ট? এক্সপেন্ডিচার, ইজি। তাহলে কি হবে? এই মাইনাস মানেও এক্সপেন্ডিচার, এই মাইনাস মানেও এক্সপেন্ডিচার, এই মাইনাস মানেও এক্সপেন্ডিচার। মানে ইন্ডিয়া লোন দিলেও এক্সপেন্ডিচার, ইন্ডিয়া ইন্টারেস্ট দিলেও এক্সপেন্ডিচার, ইন্ডিয়া রিকভারি অফ লোন করলেও এক্সপেন্ডিচার। সেম তুমি যদি বাংলাদেশ ইন্টারেস্ট পে করে, তাহলে এটা কি হবে? রিসিপ্ট। এটা রিসিপ্ট আর এটা রিসিপ্ট। মানে ইন্ডিয়াকে কেউ ইন্টারেস্ট পে করলে ইন্ডিয়ার সাপেক্ষে এটা রিসিপ্ট, রিকভারি অফ লোন করলেও রিসিপ্ট, আর তোমার লোন নিলেও রিসিপ্ট। ক্লিয়ার? এবার আমি যে শর্ট ফর্ম শিখিয়েছি, যেখানেই লোন ক্যাপিটাল বসিয়ে দাও, যেখানে ইন্টারেস্ট সেখানে রেভিনিউ বসিয়ে দাও। তো বলে এখানে লোন ওয়ার্ডটা রয়েছে, চলো লোন কোথায় কোথায় রয়েছে? এখানে লোন রয়েছে, এখানে লোন রয়েছে, আর এখানে লোন রয়েছে। তাহলে এই, হ্যাঁ আর আছে, আর এখানে রয়েছে। তাহলে যেখানে লোন রয়েছে সেখানে তুমি কি বসাবে? ক্যাপিটাল। তাহলে এখানে লিখে দাও এটা ক্যাপিটাল, এখানে লিখে দাও এটা ক্যাপিটাল, এখানে লিখে দাও এটা ক্যাপিটাল, এটা লিখে দাও এটা ক্যাপিটাল। আচ্ছা, তার মানে 1 মিনিট, এটা কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার? তাহলে ইন্ডিয়া বাংলাদেশকে লোন দিলে কি হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বাংলাদেশ ইন্ডিয়াকে রিকভারি লোন করলে সেটা ক্যাপিটাল রিসিপ্ট। সেম ইউএসএ ইন্ডিয়াকে যদি লোন দেয়, ইন্ডিয়ার সাপেক্ষে এটা ক্যাপিটাল রিসিপ্ট। আবার ইন্ডিয়া যদি আবার রিকভারিজ অফ লোন করে দেয়, তাহলে সেটা ইন্ডিয়ার সাপেক্ষে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ইজি হয়ে গেল এইটুকু। যেখানে ইন্টারেস্ট হয়েছে সেখানে আমি কি লিখতে বলেছি?
রেভিনিউ, এখানেও রেভিনিউ। তার মানে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে লোনের সাপেক্ষে ইন্টারেস্ট দেয় তাহলে এটা কি হয়ে যাবে রেভিনিউ রিসিপ্ট ইন্ডিয়ার সাপেক্ষে, কারণ এটা প্লাস, আর এটা কি হয়ে যাবে রেভিনিউ এক্সপেন্ডিচার যদি ইন্ডিয়া ইউএসএ কে লোন দেয়। তাহলে ছটার মধ্যে চারটে ক্যাপিটাল, দুটো রেভিনিউ। ক্লিয়ার? এবার চলো, এবার তো শেখালাম, এবার তোমরা একটু প্র্যাকটিস করো। চলো এ বি সি ভেবে বলবে একদম, আর একবার দেখে নেবে, দেখে নেওয়ার একবার শর্ট ফর্ম কি আগে আমরা দেখব কার খাত থেকে টাকা বেরোচ্ছে, বেরোলে এক্সপেন্ডিচার, ঢুকলে রিসিপ্ট, লোন হলে ক্যাপিটাল। এবার তুমি ভাবো এটা যদি তুমি করতে চাও ফেরত দিতে হয়, ফেরত দিতে হয় না, আয় হয়, তো ঘেটে যাবে পুরো, তাই না? আবার কোনোটা কোনোটা আয় মিলবে না, রিকভারিজ অফ লোন, তখন তোমাকে ভাবতে হবে অ্যাসেটের পরিমাণ কমায়, কোনো দরকার নেই তো। লোন হলেই কি ক্যাপিটাল, আর ইন্টারেস্ট হলেই রেভিনিউ, বেরোলে এক্সপেন্ডিচার, ঢুকলে রিসিপ্ট। তাহলে চলো এই বি এ কে 1000 টাকা দিয়েছে, ভালো করে বলবে বি এর সাপেক্ষে বিচার করব। বি এর এটা যাকে বলবো সে বলবে শুভদীপ বি এর সাপেক্ষে এটা চারটে অপশন, সব ক্ষেত্রেই অপশনগুলো কি ক্যাপিটাল রিসিপ্ট, রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার, কোনটা হবে? বি এ কে লোন দিয়েছে বি এর সাপেক্ষে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ভেরি গুড। কেন? প্রথমত যে বি খাত থেকে মাইনাস হয়েছে, তাহলে দ্যাট ইজ এক্সপেন্ডিচার। কি এটা লোন, লোন মানে এটা কি হয়ে যাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ইজি, খুব সহজ। সূর্যকান্ত বলো আবার এ বি কে লোন রিকভারি করে দিয়েছে, কি হবে? মুখস্থ না, ভেবে বলো। ওকে বলতে একটু হচ্ছে, বলো রিসিপ্ট, লোন মানেই তো, লোন মানেই ক্যাপিটাল, তাহলে এটা রিকভারিজ অফ লোন, তাহলে যেহেতু এটা ইন্ডিয়া বি তে ঢুকেছে তাহলে কি হবে এটা রিসিপ্ট, তাহলে কি হবে এটা ক্যাপিটাল রিসিপ্ট, ইজি। আর তুমি বুঝতে পারছো না কি জিনিস কত ইজিলি শেখানো হচ্ছে, তবেই বুঝতে পারবে পুরো রিজনিং একদম। ঠিক আছে, এবার বলো সি এ কে লোন দিয়েছে 500 টাকার, বলেই দিয়েছে একবারে এটা ক্যাপিটাল রিসিপ্ট, ধরার সুযোগই দেয়নি, এটা ক্যাপিটাল রিসিপ্ট। কাকে ধরবো? পূজা বলো বি সি কে লোন দিয়েছে, কি হবে এটা? 10 টাকা লোন দিয়েছে বা 5 টাকা লোন দিয়েছে বা 50 টাকা লোন দিয়েছে, ক্যাপিটাল লোন না, সরি আমি ইন্টারেস্ট ভুল বলেছি, ভুল বলেছি, মাই মিস্টেক, ইন্টারেস্ট দিয়েছে 50 টাকা ইন্টারেস্ট, তাহলে কি হবে? ভেরি গুড, রেভিনিউ এক্সপেন্ডিচার। এই জিনিসটা বোঝাতে আমার প্রত্যেকটা ব্যাচে মাথা খারাপ হয়ে যায়, কেন? ওই তো বলে না আগে ঘাটো তারপরে শর্ট ফর্ম শেখাও, তো প্রথমে সবার কথা শুনে আমি ঘাটতে যাই, তারপরে আর কেউ বুঝতে পারে না, প্রথমে শর্ট ফর্ম শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার। আচ্ছা বি সি কে লোন রিকভারি করে দিয়েছে, বলো মেঘা কি হবে? কি হবে বলো, শুনতে পাচ্ছি না জোরে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ভেরি গুড, এটা কি হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অনলাইন দু একটা বলো, যে কেউ, জ্যাকি আজকে অনলাইনে ক্লাস করছো। আচ্ছা যদি এ বি কে লোন দেয় তাহলে বি এর সাপেক্ষে এটা কি হবে? অনলাইনে যে কেউ বলতে পারো। ইন্টারেস্ট দেয়, সরি ইন্টারেস্ট, আরে ফরম্যাট তো একই। যদি এ বি কে ইন্টারেস্ট দেয় তাহলে কি হবে ওটা? সব বি এর সাপেক্ষে। অনলাইন কেউ বলো, দেখো কেউ বলছে না। রেভিনিউ রিসিপ্ট, রেভিনিউ রিসিপ্ট, ভেরি গুড, রেভিনিউ রিসিপ্ট। আচ্ছা এই যে আমরা বি সাপেক্ষে বললাম, চলো সি এর সাপেক্ষে করি, যদি তুমি খেলতে পারো তো সব দিকে খেলবো। চলো এ এর সাপেক্ষে ভাবো, এর সাপেক্ষে আমি এটাকে কেটে দিচ্ছি পুরো জিনিসটাকে, এর সাপেক্ষে দেখো যদি এবার করতে পারো কিনা, যাকে বলবো সেই অ্যান্সার করবে, ঠিক আছে? আচ্ছা বি এ কে লোন দিয়েছে 100 টাকা, বলো এর সাপেক্ষে এটা কি? বি এ কে লোন দিয়েছে, এর সাপেক্ষে এটা কি? ক্যাপিটাল রিসিপ্ট। কেন? দিয়েছে মানে ঢুকেছে রিসিপ্ট, আর লোন মানে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল রিসিপ্ট, ইজি। চলো এ বি কে রিকভারিজ অফ লোন করে দিয়েছে, এটা কি হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ভেরি গুড।
কেন লোন দিয়ে দিয়েছে মানে মাইনাস হয়েছে এক্সপেন্ডিচার, আর লোন মানে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এ বি কে ইন্টারেস্ট পে করেছে, তাহলে এর সাপেক্ষে এটা কি হবে, এর সাপেক্ষে এক্সপেন্ডিচার, ইন্টারেস্ট আছে মানে রেভিনিউ, তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার। ক্লিয়ার? চলো সি এর সাপেক্ষে বলো, সি বি কে লোন দিয়েছে, সি এর সাপেক্ষে এটা কি হবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার মাইনাস হয়েছে। বি সি কে ইন্টারেস্ট পে করেছে, রিসিপ্ট, রেভিনিউ রিসিপ্ট। কত তাড়াতাড়ি বলছো, আমি তো ভেবে নিজেই অবাক হয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট, চলো রিকভারি অফ লোন করেছে, আর কোশ্চেন করা লাগবে, তার অ্যান্সার হয়ে যায়। দেখো বেসিক্যালি এ যাবৎকালে করোনার জন্য অফলাইন ব্যাচে কোনোদিনই বাজেট করাতে পারিনি এখনো অবধি, যবে থেকে কোর্স শুরু করেছি যতদিন চলেছে বাজেটের আগে অবধি গিয়ে অনলাইন হয়ে গেছে। এই ফার্স্ট টাইম আমি অনলাইনে মানে অফলাইনে বাজেট করেছি, তা বাদে অনলাইনে আমি আজ অব্দি কাউকে একবারে বোঝাতে পারিনি, বা জানি না তাদের দোষ নাকি আমার দোষ, অত আমি এটাই বুঝিয়েছি। কিন্তু দেখো জিনিসটা কত ইজি, লাখো কোশ্চেন হোক ঠিক আছে, আমার তো তা দেখার দরকার নেই। যাই বলুক না কেন কার সাপেক্ষে দিয়েছে, প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে, লোন হলে। ফলে জিনিসটা কি দেখো, তার মানে এবার যদি আমি এটাকে সহজ করে দিই, তাহলে দেখো বাকি সবকিছুই কিন্তু, এদিকে দেখো এদিকে দেখো, এই এক মিনিট আমি কি শর্ট ফর্ম বলেছিলাম এখানে, যা ফেরত দিতে হয় না, তাহলে যা ফেরত দিতে হয় না, যা ফেরত দিতে হয়, আর এটা আয় হয় না, আয় হয়। আচ্ছা আমি এখান থেকে এগুলোকে কেটে দিলাম, ইন্টারেস্ট, লোন, রিকভারিজ অফ লোন, ইন্টারেস্ট, লোন, রিকভারিজ অফ লোন, তা বাদে বাকি সবই এই শর্ট ফর্ম দিয়ে মিলে যাবে আমার। আর লোন থাকলেই ক্যাপিটাল, ইন্টারেস্ট থাকলেই রেভিনিউ। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে আমি এই যে তিনটে সূত্র দিলাম, এই সূত্র দেখার দরকার নেই, তুমি সব যাই আসুক না কেন লোন আর ইন্টারেস্ট বাদে বাকি সব কি দিয়ে বিচার করবে, ফেরত দেওয়া নেওয়া বা আয় হওয়া না হওয়া নিয়ে। আর বাকি লোন থাকলেই ক্যাপিটাল আর ইন্টারেস্ট থাকলেই রেভিনিউ। বাড়িতে গিয়ে ভালো করে এই জিনিসটা দেখো, দেন এটা ভালো করে দেখলেই এই 6টা ডেফিনেশন মাথা খারাপ করে দেবে। এত টাফেস্ট জায়গাটা, এই অবধি ইজি, ফিসকাল ডেফিসিট আর প্রাইমারি ডেফিসিট এই বোঝানোর জন্য বহুত মাইন্ডকে অ্যাক্টিভ রাখতে হবে। তো এইগুলো ভালো করে বুঝবে, হুটহাট করে বলবো ইন্টারেস্টের জন্য, কারণ এখন অবধি তোমাকে আমি ইন্ডিভিজুয়ালি ভাবিয়েছি, রিসিপ্ট তো রিসিপ্ট, এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার। তো একটা দেশ 100 টাকা লোন দিচ্ছে আবার 50 টাকা লোন নিচ্ছে, এবার তোমাকে অ্যাভারেজে হিসাব করা উচিত, 50 টাকা দিয়ে 50 টাকা নিচ্ছে, তার মানে আলটিমেটলি দিচ্ছে না নিচ্ছে, দিচ্ছে, তাহলে -50, এটা কি হবে, এফেক্টিভ হবে। ফলে জিনিসগুলো আরো কমপ্লিকেটেড যতক্ষণ না তুমি এই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, ঠিক তুমি এই মাসে লোন দিয়েছো, পরের মাসে তোমার আর কোনোদিন নিতে হবে না, লোন দিয়ে তুমি বলছো ভুল হয়েছে দাও সাপোজ, এটা তোমার লাগবে, কারণ আমরা তো জানি না আমার খরচা কি, আনফরসিন সিচুয়েশন কি আসবে জানি না, 1 বছরের হিসাব এটা। এবার তুমি ভাবো আরেকটা জিনিস স্বাভাবিক, তোমার বন্ধু বিপদে পড়েছে, তুমি তাকে টাকা দেবে না, তো সেরকম খরচাও তো হতে পারে, তুমি বিপদে পড়েছো, তো আমি লোন দিই, আমি লোন নেই না, হয় এরা কখনো, এরকম হয় না। তো নেক্সট দিন কিন্তু আরো কঠিন জিনিস ওয়েট করছে। তো এটাই হচ্ছে এই কোর্সের বোঝার মতো লাস্ট টপিক, এরপরে সব নর্মাল ডেটা, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি। তাই রেকর্ডিং অফ করে দিলাম।